নানা শর্ত আরোপ করে জনগণের অধিকার আদায়ে বাধা সৃষ্টি করা হলে দেশে আবারও রাজনৈতিক সংকট সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ তৈরি হবে। ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সেখানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে বিভাজনের কথা উল্লেখ করে বলেন, এরকম বিভাজন দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না। এর ফলে ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ তৈরি হবে। সংবিধান কিংবা বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নানা রকম উপায় বা শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে যদি বাধা সৃষ্টি হয়, তাহলে অবশ্যই গণতন্ত্রের উত্তরণের পথ সংকটে পড়বে। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তবে জুলাই সনদের খসড়ায় কিছু অসঙ্গতি আছে, যার সংশোধনী দিয়ে মতামত জানাবে বিএনপি। মঙ্গলবার রাজধানীতে একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গুলশানের বাসায় এই সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ তুলে ধরেন সরকার থেকে পাঠানো জুলাই সনদের খসড়া নিয়ে বিএনপির পর্যালোচনা। তার মতে, জুলাই সনদ সংবিধানের উপরে রাখা হলে ভবিষ্যতের জন্য খারাপ নজির হবে। কিভাবে এই সমঝোতা দলিলটাকে গ্রহণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সেই চিন্তায় আমাদেরকে করতে হবে। এখন যদি বলা হয় যে এই সমঝোতা দলিলের সবকিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে ভবিষ্যতের জন্য। তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আস্থা রাখছে বিএনপি। নির্বাচন আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ইনশাআল্লাহ। এটা মাননীয় প্রধান উপদেষ্টা এই সময়সীমাটা ঘোষণা করেছেন, চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরবে দেশ। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন প্রত্যাশার কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পুরো জাতি এখন নির্বাচনের রোডম্যাপের অপেক্ষায়। এই নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে দেয় এবং তারা পদক্ষেপ গ্রহণ করলেই আমি মনে করি যে ভোটারদের মধ্যে আস্থা আসবে। এদিকে বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদারের স্মরণ সভায় যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান জানান। সংক্ষিপ্ত বক্তব্যে দেশনেত্রী এবং খালেদা জিয়া আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, আমাদের উচিত সেগুলো বিবেচনায় নেওয়া, আমাদের উচিত সেটা অনুসরণ করা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই স্মরণ সভায় যোগ দেন প্রয়াত সালাম তালুকদারের মেয়ে সালিমা তালুকদার আরুনি সহ পরিবারের সদস্য। বারবার করে আব্বু বলছিলেন, আপনি কোনো চিন্তা করবেন না। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত রয়েছে। বিএনপি মনে করে ওই সময়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব। জামায়াতের মতে মৌলিক সংস্কার ও ফ্যাসিবাদের বিচার ছাড়া নির্বাচন হলে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে অসম্মান করা হবে। এদিকে এনসিপি চায় নির্ধারিত সময়ে অবাধ নির্বাচন, সঙ্গে জুলাই সনদ ও সংস্কারের নিশ্চয়তা। সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন গেল 5 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচন। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। বিএনপির মতে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। যারা তা বয়কট করবে তারা রাজনীতি থেকে ছিটকে যাবে। এই সমস্ত দাবি পূরণ না হলে, ওই সমস্ত দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না। এগুলো মাঠের বক্তব্য। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে।
তবে জামাতের মতে সংস্কার ও বিচার না করে নির্বাচন আয়োজন গণ অভ্যুত্থানের পরিপন্থী। পাশাপাশি পিআর পদ্ধতির উপরও জোর দিচ্ছে দলটি। সংস্কার করলে হবে না, ঐক্যমত করলে হবে না, এগুলোকে আইনি ভিত্তি দিতে হবে, আইনি প্রক্রিয়ায় এনে তারপরে এটার ভিত্তিতে নির্বাচন হতে হবে। এনসিপি বলছে সময় কম থাকলেও সংস্কার ও বিচারের নিশ্চয়তা দিলে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে বাধা নেই। সরকার নির্বাচন কত ভালো পারলো সেটার চেয়ে বড় বিষয় হলো যে একটা সাবস্টেন্সিয়াল বিচার এবং জুলাই সনদটা দ্রুত বাস্তবায়ন করার ক্ষেত্রে সব রাজনৈতিক দলের সাথে ঐক্যমত হয়ে আপনার একটা অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন শক্তিশালী বিরোধী দল ও জনগণের চাপে বিচার ও সংস্কার করতে বাধ্য থাকবে আগামী দিনের সরকার। কারণ বর্তমানে যারা রাজনীতিতে সক্রিয় তারা কোনো না কোনোভাবে ফ্যাসিবাদের হাতে নির্যাতিত। নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্টটা হবে, সেই পার্লামেন্টে যে দলই ক্ষমতায় যাক, সেই দল আমার ধারণা আগামীতে এককভাবে যা ইচ্ছা তাই করতে পারবে না। আশা করছি যে বাংলাদেশে 13তম নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটা শক্তিশালী বিরোধী দল হবে। ডক্টর ইউনূস খুব ভালো করেই বোঝেন যে তার সেফ এক্সিট এনসিপি না বা জামাতও না, তার জন্য সেফ এক্সিটের অন্যতম শক্তি হচ্ছে বিএনপি। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগেই নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে এরই মধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনী দায়িত্বে পুলিশ নিয়োগ নিয়ে হিমশিম খাচ্ছে সরকার। কারণ বিগত 3 নির্বাচনের বিতর্কিতদের এবার দায়িত্ব দেওয়া হবে না। অথচ পুলিশ সদস্য প্রয়োজন 1.5 লাখ, যা এত অল্প সময়ে পূরণ করা অসম্ভব। এছাড়া পুলিশের মনোবল নিয়েও সন্দেহ রয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচনে সেনাবাহিনীকে সর্বোচ্চ দায়িত্ব নিতে হবে বলে মনে করেন বিশ্লেষকেরা। আগামী ফেব্রুয়ারিতে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এর মধ্যে প্রস্তুতি শুরু করেছে পুলিশ। বাহিনীর মোট জনবল 1,93,487 জন। নির্বাচনের জন্য লাগবে 1.5 লাখ। সেপ্টেম্বরে শুরু হবে তাদের প্রশিক্ষণ। অথচ বিগত 3 নির্বাচনের বিতর্কিত ওসি, অতিরিক্ত পুলিশ সুপার, এসপি ও ডিআইজিদের বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে তারা মানসিকভাবে এখনও অপ্রস্তুত। ফলে নির্ভর করতে হবে সেনাবাহিনীর উপর। আর্মিকে ব্যবহার করা, যেটা আওয়ামী লীগ আমলে আর্মিকে এই দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছিল আর কি। সবসময় ইলেকশনের ডিউটিগুলোতে তো আর্মি করে আসতেছিল। আগের যতগুলো ভালো ভালো ইলেকশন হয়েছে সবগুলো ইলেকশনে আর্মির একটা রোল ছিল। সুতরাং এবার যদি তারা সেই রোলটা প্লে না করে তাহলে তো তাদের অর্গানাইজেশনাল একটা দুর্নাম হবে। এবার নির্বাচনে সেনাবাহিনীর 80,000-এর বেশি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। সব বাহিনী মিলে দায়িত্ব পালন করবে প্রায় 8 লাখ সদস্য। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন পেছানোর যে সন্দেহ, এটা দলগুলোর রাজনৈতিক বক্তব্য। নেতাদের কথাবার্তায় গুণগত পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা ফের নিশ্চিত করেন ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। এরপর থাকবে না অন্তর্বর্তী সরকার। শিগগিরই বেশ কিছু সংস্কার কমিশনের সুপারিশ আইন হচ্ছে বলেও জানান তিনি। 5 আগস্ট প্রধান উপদেষ্টা ঘোষণা দেন ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। সে অনুযায়ী আগাচ্ছে সব, কিন্তু এনসিপি জামায়াতের কিছুটা আপত্তি রয়েছে। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। তবে উপদেষ্টারা নিশ্চিত করে যাচ্ছেন নির্বাচন পেছাবে না। নিশ্চিত করলেন আইন উপদেষ্টাও। তিনি বলেন ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, এরপর বিদায় নেবে অন্তর্বর্তী সরকার। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া। আপনারা তো এটা সবসময় দেখছেনই। এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। তিনি আরও জানান দুদক,
বিচার বিভাগ ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে কমিশনগুলোর সুপারিশ 2 মাসের মধ্যে আইন করা হবে। দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত আইন, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের আইন, নির্বাচন কমিশন সংস্কার কমিশন আইন, এগুলির মধ্যে যেগুলি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে করার কথা আর কি, আমার ধারণা আগামী 1-2 মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে। আইন সংস্কারের জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। সার্বক্ষণিক একজন কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। আজকে আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন্ন নির্বাচন আন্তর্জাতিক মানের করতে 40 লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিতে বাস্তবসম্মত পদক্ষেপের কথাও জানান তিনি। নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে মঙ্গলবার আগারগাঁওয়ে কমিশন ভবনে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 6 জন প্রতিনিধি। এই দলে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির প্রতিনিধিরাও ছিলেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে রাষ্ট্রদূত জানান 2026 সালের শুরুতে ভোটের দিকে এগোচ্ছে বাংলাদেশ। এই গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে সহযাত্রী ইউরোপীয় ইউনিয়ন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইসিকে শক্তিশালী করতে চায় ইইউ। আজ আমি বিশেষভাবে এসেছি বাংলাদেশ নির্বাচন কমিশনকে জানাতে যে ইউরোপীয় ইউনিয়ন 4 মিলিয়ন ইউরোর বেশি সহায়তা দেবে, যাতে বাংলাদেশ আন্তর্জাতিক মান বজায় রেখে নির্বাচন করতে পারে। এটি একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক। আসন্ন নির্বাচন হবে আন্তর্জাতিক মানের, আশা ইইউর। এ কাজে সহায়তার জন্য আগামী মাসেই ঢাকায় আসবে বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল। নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশকে অগ্রাধিকার দেয় ইউরোপীয় ইউনিয়ন। একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করা হবে। জবাবদিহিমূলক, অবাধ, সুষ্ঠু নির্বাচনের আশা করছি। সেই সাথে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখার প্রত্যাশায় ইইউ। প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়াতে ইসি ও সুশীল সমাজের সাথে কাজ করা হবে। বর্তমান ইসির সঙ্গে এ নিয়ে চতুর্থ দফায় বৈঠক করলেন মাইকেল মিলার। তিনি জানান, ভোটের প্রস্তুতি ও রাজনৈতিক দলগুলো এখন মনোযোগের কেন্দ্রবিন্দু। নির্বাচন ঘিরে ভুয়া তথ্য প্রতিরোধেও গুরুত্ব দিচ্ছে ইইউ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহের বাড়তি দিনে সংগ্রহ করেছেন 93 প্রার্থী। সব মিলিয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে 658 জন। এ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন 106 জন। এদিকে বেশ কয়েকটি সংগঠন প্যানেল ঘোষণা করলেও এখনও স্পষ্ট করেনি ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। অভিযোগ উঠেছে ছাত্রদলকে সুবিধা দিতেই মনোনয়নপত্র বিক্রি একদিন বাড়িয়েছে প্রশাসন। দীর্ঘ 6 বছর পর আবারও ভোট দিবে ঢাবি শিক্ষার্থীরা। ইতিমধ্যে শেষ হয়েছে মনোনয়নপত্র বিক্রি। মঙ্গলবার জমা দিয়েছেন ছাত্র শিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটসহ অনেক প্রার্থীরা। আর ফর্ম তুলেছেন ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সহ 2 জন। অভিযোগ আছে ছাত্রদলকে বাড়তি সুবিধা দিচ্ছে ঢাবি প্রশাসন, তাই বাড়িয়েছে মনোনয়ন বিক্রির সময়। শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর প্রতিচ্ছবি আমরা দেখতে পাইনি। বিগত সময়ে অনেকে বড় বড় নেতা হয়েছেন ডাকসুকে ব্যবহার করে, কিন্তু শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বিভিন্ন সময় সামনের সারি থেকে ভূমিকা পালনকারী নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তিনি আমাদের পর্ষদের ভিপি হিসাবে নির্বাচন করবেন। চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, ছাত্রদল কিংবা অন্য কাউকে সুবিধা দিতে নয়, সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবেই বাড়ানো হয়েছে মনোনয়নপত্র তোলা ও জমাদানের সময়। যাতে কেউ বলতে না পারে এতদিন পর একটা ইলেকশন হচ্ছে আমি মনোনয়নপত্র নিতে পারলাম না, বা 5 মিনিটের জন্য 1 মিনিটের জন্য, সেই দিকগুলো বিবেচনা করে আমরা যাতে ছাত্রছাত্রীরা যাতে সন্তুষ্ট হয়, আমরা এই জন্য মনোনয়নপত্র বিতরণের ডেটটা 1 দিন বাড়িয়ে দিয়েছি। এদিকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। ক্যাম্পাসের নিরাপত্তা থেকে শুরু করে আবাসন সংকটের বিষয়গুলো সমাধানের আশ্বাস তাদের। সব দলীয় সবাই আসলে এখন ফর্মটা তুলছে এবং আজকে ফর্ম পূরণ করে জমা দিবে। আবার অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ হচ্ছে সাধারণ শিক্ষার্থী, যারা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, এবং তারা এমন কাউকেও চায় না যে আসুক যারা নিজেদের দলের এজেন্ডাকে বাস্তবায়ন করুক। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে 21 আগস্ট। ভোটার 39,775 জন। 28 পদের নির্বাচন 9 সেপ্টেম্বর। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
জুলাই আন্দোলন দমনে সরাসরি হত্যায় অংশ নেওয়া আসামির জামিনের প্রতিবাদ ও বিচারের কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। এ সময় আইন উপদেষ্টা ও বিচারপতির পদত্যাগ দাবি করেন তারা। সকাল 11টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষীদাতারাও। এ সময় শহীদ তাইম, আলভি, সিয়াম, সজলের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। জুলাই হত্যা মামলার আসামিদের তাদের অভিযোগ অর্থের বিনিময়ে জামিন দেওয়া হচ্ছে। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় জড়িত অনেক পুলিশ সদস্যের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তথ্য দেওয়ার পরও তাদের গ্রেপ্তার করা হয়নি বলে ক্ষোভ জানান বক্তারা। পরে দুপুর 12:30টায় তারা একটি মিছিল নিয়ে সচিবালয়ের 2 নম্বর ফটকের সামনে অবস্থান নেন। রাষ্ট্রকে বিচার করবে, এই রাষ্ট্রের জন্য কি এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করে গিয়েছে। আমার মনে হয় 3 মাসের ভিতর সেই বিচার কাজ সম্পূর্ণ করা যায়, কিন্তু এখনো 1টা বছর পেরিয়ে গেল, আমাদের রক্তের বিনিময়ে তারা শুধু আমাদের তামাশা করে। এবছর ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার 2 সিটি কর্পোরেশন। উত্তর ও দক্ষিণ সিটির প্রায় সব ওয়ার্ডেই এডিসের ঘনত্ব মিলেছে 20-এর বেশি, কোনো কোনো ওয়ার্ডে এই ঘনত্ব 100। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় মিলেছে এই তথ্য। এডিস নিধনে বিশেষ কর্মসূচি নেয়ার কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মশার প্রজনন হার জানতে ব্যবহার করা হয় ব্রুটো ইন্ডেক্স। এটি মূলত এডিস মশার লার্ভার ঘনত্ব নির্দেশ করে, যা থেকে ডেঙ্গুর ঝুঁকি বোঝা যায়। এরই মধ্যে এডিস মশার ঘনত্ব জানতে জরিপ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। সেখানে দেখা গেছে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ব্রুটো ইন্ডেক্সে এখানে এডিসের ঘনত্ব মিলেছে 100 পর্যন্ত। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় প্রতিটি ওয়ার্ডেই এখন এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স 20-এর উপরে আছে। কোনো কোনো জায়গাতে আমরা এই ইন্ডেক্স 100-র উপরেও পাচ্ছি। এই মুহূর্তে যে বৃষ্টিপাতগুলো হচ্ছে, এই বৃষ্টিপাতটা যখন বন্ধ হয়ে যাবে এই মাসের শেষের দিকে এবং আগামী মাসে এডিস মশার ঘনত্ব আরও বাড়বে এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ার ঝুঁকি আরও বেশি তৈরি হবে। তবে সব ওয়ার্ডেই এডিস নিধনে বিশেষ কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ডিএনসিসি থেকে রোগী খুবই কম যদি আমরা বলে থাকি, কিন্তু আমরা এটাতে আত্মতৃপ্তি না করে ভবিষ্যতে যেন যদি বড় ডিজাস্টার হয় এটাকে মাথায় রেখে এটার মোকাবেলা করার জন্য কিন্তু আমাদের প্রস্তুতিগুলো চলছে। নির্মাণাধীন ভবন এগুলোতে অনেক সময় পানি জমে থাকে চৌবাচ্চায়, এখানে সেখানে। তো এখানে যাতে এরকম কোনো পানি জমে না থাকতে পারে সে বিষয়ে তারা মোবাইল কোড করতেছেন। এই কার্যক্রমগুলো, প্রশাসনিক কার্যক্রমগুলো আমাদের চলমান রয়েছে। কৃষকরা অ্যাপ্রিহেন্ড করতেই পারেন বা জনগণ তারা অ্যাপ্রিহেন্ড করতে পারেন। তো আমার মনে হয় না যে এটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো বলে বা এটা ছড়িয়ে পড়বে এরকম আমার কাছে মনে হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর ঢাকার 2 সিটির মধ্যে শুধুমাত্র ঢাকা দক্ষিণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 3778 জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এই সিটি কর্পোরেশনেই 48 জনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের 61টি ব্যাংকের মধ্যে 18টির অবস্থায় নাজুক। ঝুঁকিভিত্তিক সম্পদ বেড়ে যাওয়ায় মূলধন পর্যাপ্ততাও কমে গেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে, যা সবচেয়ে কম। বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বর্তমানে দেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার অনুপাত 7.31%, যা আন্তর্জাতিক মানের অনেক নিচে। পার্শ্ববর্তী দেশ ভারতে যা 16.60% আর পাকিস্তানে 21.5%। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গেল 1.5 দশকে ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতির মাসুল গুনছেন গ্রাহকরা। প্রতি প্রান্তিকে খেলাপি ঋণ বাড়ায় দুর্বল ব্যাংকগুলোর অবস্থাও নাজুক। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, উচ্চ খেলাপির কারণে ব্যাংকগুলোতে ঝুঁকি বেড়েছে। এ থেকে উত্তরণে টেকসই অর্থায়ন ও সুশাসন নিশ্চিতের তাগিদ বাংলাদেশ ব্যাংকের। যে সমস্ত কোম্পানির তাদের লোন রিপেমেন্টের সামর্থ্য ছিল বা আছে, তারা রিপে করছে না, তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং সেখানে যে সমস্ত সুপারিশ করা হয়েছে অর্থাৎ সেগুলো বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন অথরিটির মাধ্যমে তাদেরকে এই প্রক্রিয়ার মধ্যে এনে যাতে ঋণটা আদায় হয়। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক থেকে নেওয়া ঋণ বিনিয়োগ না হয়ে উল্টো বিদেশে পাচার হওয়ায় সামগ্রিকভাবে দেশের আর্থিক খাতের ভাবমূর্তি নষ্ট হয়েছে। যে আন্তর্জাতিক মান যেগুলো দণ্ড ছিল সেগুলো সেই মানদণ্ড অনুযায়ী মনে করেন যে বেসেল
হ্যাঁ 2 বেসেল 3 এরকম রিকোয়ারমেন্টে যে কতখানি ঋণ দিব, কতখানি আমি রিজার্ভ ইয়াতে রাখবো ব্যাংকে, সেই সমস্ত নিয়ম মূলধন পর্যাপ্ততার জন্যই কিন্তু প্রয়োজন সেই সমস্ত নিয়মকে পরিপালন করা, সেগুলো হয়নি। ব্যাংক খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ইচ্ছাকৃত খেলাপিদের চিহ্নিত করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুশাসনে ঘাটতি থাকায় প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে 6 সদস্যের নতুন পর্ষদ গঠন করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকটিতে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে পর্ষদ বাতিল এবং নতুন পরিচালক নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। প্রিমিয়ার ব্যাংকের নতুন পরিচালক হয়েছেন ব্যাংকটির উদ্যোক্তা শেয়ার হোল্ডার আরিফুর রহমান। নতুন স্বতন্ত্র পরিচালকদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ফোরকান হোসেন, ইউসিবির সাবেক ডিএমডি সৈয়দ ফরিদুল ইসলাম, ব্যাংক এশিয়ার সাবেক ডিএমডি সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ মোর্শেদ জাহান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এম নুরুল আলম। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।